মানুষের জীবনে বন্ধু নির্বাচন ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে কলেজ লাইফে, যেখানে দিনের বেশিরভাগ সময় কাটে বন্ধুদের সঙ্গে। কিন্তু যে বন্ধুরা হওয়ার কথা ছিল জীবনের সবচেয়ে বড় শক্তি, তারাই যদি বিপদের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে একটি জীবন কিভাবে ধ্বংসের মুখে চলে যায় তা কল্পনাও করা যায় না। ঠিক এমনই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় তান্ত্রীর। বন্ধুদের জন্য সে ছিল জীবন দিতে প্রস্তুত, কিন্তু সেই বন্ধুরাই একদিন তার বিরুদ্ধে দাঁড়ায়। চিৎকার, আতঙ্ক আর কালো জাদুর মতো ভয়ঙ্কর এক রিচুয়ালের মাধ্যমে তারা তান্ত্রিক জীবনকে পুরোপুরি তছনছ করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, কেন তার বন্ধুরা এই ভয়ঙ্কর পথ বেছে নিল? এর পেছনে লুকিয়ে আছে কি এমন রহস্য, যা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। শেষ পর্যন্ত তান্ত্রিক পরিণতি কি হয়? বন্ধুরা কি তাকে নিজেদের করে নেয়, নাকি সেই ভয়ঙ্কর ইতিহাস জানার পর তান্ত্রিক কাছে আর কোনো কিছুই করার থাকে না? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে চলুন দেরি না করে আজকের এই রহস্যময় ও শিউরে ওঠা ইন্দোনেশিয়ান গল্পটা দেখে আসা যাক। তো গল্পের শুরুতেই আমরা একটা লোককে দেখতে পাই, যে ভয়ানকভাবে নিজের পা নিজে চাকু দিয়ে আঘাত করছে এবং পুরনো একটা কুঁড়ে ঘরের ভেতর নিজেকে আড়াল করার চেষ্টা করছে। তখন তার ছোট মেয়ে তান্ত্রী দৌড়ে এসে তার বাবাকে ওইদিকে যেতে নিষেধ করে। তবুও লোকটা তার ছোট মেয়ের কান্নাকাটিকে পাত্তা না দিয়ে ওইদিকেই চলে যায়, কারণ লোকটা জানতো তার মৃত্যু অবধারিত। তাই সে দ্রুত তার কাঁধে চাকু দিয়ে আঘাত করতে শুরু করে এবং কান্না করে তার মেয়েকে এখান থেকে চলে যেতে বলে আর তার ভবিষ্যৎ ভালোর জন্য দোয়া করে। এমন সময় অদ্ভুত রকমের এক আত্মা এসে পেছন থেকে লোকটাকে মৃত্যুর জন্য জোর করতে থাকে, আর লোকটাও নিজেই নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। তান্ত্রী তখন আগুন থেকে তার বাবাকে বাঁচাতে গেলে তার হাতটাও পুড়ে যায়। এভাবে লোকটা তার মেয়ের চোখের সামনে ভয়ানকভাবে মৃত্যুবরণ করে। সেই সাথে তান্ত্রী তার বাবার এমন মৃত্যু সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়ে। সিন বর্তমানে আসলে দেখা যায় তান্ত্রী এখন অনেক বড় হয়ে গিয়েছে, আর এই ছোটবেলাকার ঘটনাটা মনে করে তার বুকটা ফেটে যায়। ছোটবেলার ট্রমা থেকে সে এখনো বের হতে পারেনি। সে তার বাবার এমন পরিণতি প্রায়ই স্বপ্নে দেখে। তান্ত্রী ইউনিভার্সিটিতে স্কলারশিপ পড়ার সুযোগ পেয়েছে, তাই সে সেখানে যাচ্ছিল। আজ তার ইউনিভার্সিটির প্রথম দিন। এখনো তান্ত্রীর হাতে সেই পুড়ে যাওয়া দাগের ছাপ এখনো রয়েছে। ভার্সিটির হোটেলে আসতেই তান্ত্রীর নোটিশ বোর্ডে দুইজনের মিসিং হওয়ার নোটিশ দেখতে পায়। একটা ছেলে লুকি আর মেয়ে আরুন। তারা অনেক দিন যাবৎ নিখোঁজ রয়েছে, তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এই নোটিশ দেখার সময় আরুনের বান্ধবী এস্টা আর ফে এসে হাজির হয়। তাদের সঙ্গে পরিচিত হয়ে তান্ত্রী তার রুমে চলে আসে। যখন সে তার রুমে দরজা খুলবে, তখনই পেছন থেকে একটা ডিমন এসে তার কাঁধে হাত রাখে। তখন সে পিছনে ফিরলে দেখে স্টারাই এসেছে। তারা তান্ত্রীর রুমটা একটু ঘুরে দেখে। এরপর স্টাররা চলে গেলে তান্ত্রী সেখানে একটা পুরাতন ছবি দেখতে পায়, যেখানে 5 জনের একটা গ্রুপ ছবি ছিল। এখানে স্টেরা, ফে, তাদের বন্ধু লুকি, আরু, রিচের ছবি ছিল। ছবিটার পেছনে কিছু একটা লেখা ছিল। সেটা দেখতে পাওয়ার সাথে সাথে তান্ত্রের হাত থেকে ছবিটা নিচে পড়েছে। সে খাটের নিচ থেকে যখন ছবিটা তুলতে চায়, তখন দেখে একটা ভয়ঙ্কর আত্মা খাটের নিচ থেকে তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে তান্ত্রী অনেক ভয় পেয়ে যায়। মুহূর্তের ভেতর আবারও সে ভয়ঙ্কর আত্মাটা কোথাও যেন হারিয়ে যায়। তো যাই হোক, এস্টা তখন তার রুমে বসে ফোন দিচ্ছিল। তখন তার আঙ্কেল জামাল তাকে বারবার করে মেসেজ করছিল। এস্টা মেসেজের কোনো রিপ্লাই দেয় না। এস্টা তখন ঘরের ভেতর থেকে একটা শব্দ পেয়ে আয়নার দিকে তাকালে দেখে সেখানে সে নিজেকে নিজের গলায় ছুরি দিয়ে আঘাত করছে। এটা দেখে সে অনেক ঘাবড়েছে। তো পরদিন সকালেই তারা একসঙ্গে খাবার খেতে এসে ফের সবাইকে বলে, তোমরা কি কোনো অদ্ভুত রকমের কিছু দেখেছ? আমার মনে হচ্ছে হোস্টেলে ভয়ঙ্কর কিছু আছে। এস্টারা এই বিষয় নিয়ে নিজেরাই অনেক ভয় পেয়েছিল। তখন এস্টা খেতে খেতে গল্প করে বলে, আরও তাদেরই খুব ভালো বান্ধবী ছিল। একদিন তার বাবা তাকে নিতে আসে, আর তারপর থেকেই আরোর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সে কোথায় আছে, কি করছে, বেঁচে আছে কিনা কিছুই জানা যায়নি। এরপর থেকেই নোটিশ বোর্ডে তার নামটা লেখা আছে, যেটা তুমি এসে দেখেছিলে। এরপর তাদের মাঝে রেজা এসে হাজির হয়। এই রেজাও এস্টারাদের ফ্রেন্ড। এরপর তান্ত্রী তার রুমে এসে গোসল করতে গেলে তার মনে হয় সেখানে হয়তো কেউ একজন আছে, কিন্তু সে চারপাশটা খুব ভালোভাবে ঘুরে দেখলে কাউকেই সে আর সেখানে দেখতে পায় না। এরপর সে যখন বাথরুম থেকে বের হয়ে যায়, তখন আমরা তার পিছনে একটা আত্মাকে হেঁটে আসতে দেখি। অন্যদিকে ফে একটা রুমের জানালা দিয়ে একটা অদ্ভুত রকম আওয়াজ শুনলে ধীরে ধীরে জানালার কাছে এগিয়ে আসে। তখন সে নিজের আত্মাকে তার সামনে দেখতে পায়। চোখ থেকে রক্ত গলগল করে পড়ছে, আর এটা দেখে সে ভয়ে চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করে। রাতে তান্ত্রীর তার বাবার কথা মনে পড়লে তার ছবি দেখে সে প্রচন্ড কান্নাকাটি করে। এরপর তান্ত্রী তাড়াতাড়ি ঘুমোলে সে একটা ভীষণ দেখতে পায়। সেখানে তান্ত্রী লোকিকে দেখতে পায়,
যে কিনা তার খারাপ কাজের জন্য শাস্তি পাচ্ছিল। সে নিজের মাথায় নিজেই চাকু ঢুকিয়ে দেয় আর এইভাবে সুইসাইড করতে তাকে পাশ থেকে একটা আত্মা জোর করছিল। এরপর লুকি দৌড়ে একটা কুয়োর ভেতর গিয়ে ঝাঁপ দেয়। এই ভীষণ শেষ হলে পরদিন সকালবেলায় তান্ত্রিক কুয়ার ভেতর এসে দেখলে সে সেখানে লুকির ডেড বডিটা পড়ে থাকতে দেখে, আর এটা দেখে তান্ত্রিকও ভীষণ ভয় পায়। এরপর ক্যাম্পাসের সবাই এখানে এসে ডেড বডিটা উদ্ধার করে। এখানে সবকিছু শেষ হয় না। স্টার ফে তান্ত্রিকের কাছে এসে বোঝাতে থাকে, তুমি যেহেতু লুকিকে বের করেছো সেহেতু আরো কোথায় আছে সেটাও তুমি জানতে পারবে। তাছাড়া আরুনের এখন কি অবস্থা, কোথায় আছে এটা চলো আমরা খুঁজে বের করি। এরপর স্টার তান্ত্রিকে আরুদের বাড়িতে নিয়ে যেতে চায় আরুনকে খোঁজার জন্য। পরদিন সকালে যখন তারা গাড়িতে উঠে যাচ্ছিল তখন সেখানে মহেশ এসে তাদেরকে বাধা দেয় আর তান্ত্রিকে বলে, তোমার এখানে যাওয়ার দরকার নেই। কিন্তু দেখা যায় ওই ঘটনায় রেজা আর মহেশের ভেতর বেশ বড় একটা ঝামেলা বেঁধে যায়। মহেশ তান্ত্রিকে আরুনের বাড়ি আরুনকে খোঁজার জন্য যেতে দিতে চায় না, আর এদিকে বাকি সবাই তান্ত্রিকে আরুনকে খোঁজার জন্য তার বাড়িতেই নিয়ে যায়। তো যাই হোক, ঝামেলা শেষ করে তান্ত্রিক আরুনদের সঙ্গে বাড়ি এসে পৌঁছায়। আর সে যখন আরুনের বাড়ির জানালার গ্লাসের কাছে যায় তখন সে ভয়ঙ্কর আত্মা দেখতে পায়। এমনকি ওই জানালার গ্লাস ভেঙে তার গায়ের উপর এসে পড়ে। এতে তান্ত্রিকের হাত কেটে আহত হয়ে যায়। এরপর তারা সবাই মিলে আস্তে আস্তে তান্ত্রিকে নিয়ে আরুনদের বাড়ির ভিতর ঢুকলে বুঝতে পারে এখানে হয়তো তাদের আগে কেউ একজন এসেছিল, কারণ আরুনদের বাড়ির সবকিছু এলোমেলো অবস্থায় পড়েছিল। এসব দেখে তারা নিজেরা বলাবলি করে এখানে কেউ একজন এসে কিছু একটা খোঁজাখুঁজি করেছে। রেজা তো একদম সরাসরি বলেই দেয় এখানে নিশ্চয়ই মহেশ এসেছিল আর এই কাজ সেই করেছে। এদিকে তান্ত্রিক আরুনদের বাড়ির ভেতর আসায় এক অদ্ভুত শক্তি দ্বারা পজেস হয়ে যায় এবং সে একটা আত্মাকে দেখতে পায় যে কিনা তাকে একটা রুমের দিকে ইশারা করে সেদিকে যেতে বলে। তো এই অবস্থায় তান্ত্রিক ওই রুমের দিকে চলে যায়। এটা ছিল আরুনের রুম। ওই রুমে আসার পরপরই রুমে থাকা বেডটা সরে গিয়ে নিচে একটা রিচুয়াল নকশা দেখতে পায়। এটা দেখে তান্ত্রিক নিজেই অদ্ভুত রকমের হাফ করতে শুরু করে। সে নিচে বসে বিভিন্ন রিচুয়াল করে। তখন সেখানে এই নকশার ভেতর থেকেই তান্ত্রিক একটা বই পায়। এরপরই তার নিজের হুঁশে সে ফিরে আসে এবং তার বন্ধুদের সবাইকে সে এই বইটা দেখায়। এসব কিছু দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায় যে তারা কি এমন করেছে যে এখানে তাদের সবার নাম লেখা রয়েছে। এসটা সবাইকে বোঝানোর চেষ্টা করে হয়তো আরুন তার রিচুয়াল অর্ধেক রেখে মারা গিয়েছে, যার কারণে এমনটা হচ্ছে। আরুন যেহেতু আমাদের সঙ্গে মিশত, আমাদের বন্ধু, তাই আমাদের নাম লেখা রয়েছে। আসলে কি তাই নাকি এখানে কোনো রহস্য আছে তা আমরা পরেই জানতে পারবো। সেই সাথে তারা সবাই এটাও বিশ্বাস করে এই মুহূর্ত থেকে একমাত্র তাদের সবাইকে তান্ত্রিক উদ্ধার করতে পারে, কারণ তার ভেতর সেই পাওয়ার রয়েছে। তাই তান্ত্রিকে সবাই অনুরোধ করে বলে, তুমি এর সঠিক কারণটা জানতে পারবে। এই রিচুয়ালটা কেন করা হয়েছিল, আমাদের নাম এখানে কেন লেখা, আর আমাদের বাঁচাও তুমি, নয়তো আরুনের কারণে আমরাও মারা যাব। একটা পর্যায়ে তান্ত্রিক এই ভয়ঙ্কর রিচুয়াল করার জন্য রাজি হয়ে যায়, কারণ সে তার এই বন্ধুদেরকে বাঁচাতে চায়। তাই সে নিজের জীবনের রিস্ক নিয়ে এই রিচুয়াল করবে। তো তারা প্রত্যেকেই নিজেদের রক্ত দিয়ে নকশা ঘিরে রিচুয়াল করতে শুরু করে। কিছুক্ষণের ভেতর আত্মা এসে ভয়ঙ্করভাবে তাদের সবাইকে ভয় দেখাতে শুরু করে এবং তাদেরকে জানায়, তোরাও কেউই বাঁচবে না, আমি তোদের সবাইকে শেষ করে ফেলবো। তোদের এই রক্ত দিয়ে আমাকে আবারও জাগ্রত করার জন্য যাবতীয় অভিশাপ সব এখন তোদের উপর চলে যাবে। এমনকি এই অভিশাপ তাদের বংশ পরম্পরায় চলে আসছে। এসব কথাবার্তা বলা শেষ হলে আত্মারা এখান থেকে চলে যায় আর তারা বাকি সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে তারা এখন কিভাবে নিজেদেরকে বাঁচাবে, যার কারণে তারা আরুনদের বাড়িতে আর বেশি সময় থাকে না। দ্রুত করে তাদের যার যার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মাঝপথে অ্যাশটাকে তারা তার চাচার বাড়িতে নামিয়ে দেয়। আর এরপরই রেজাকে একা গাড়ির ভেতর পেয়ে একটা আত্মা তার গলা চেপে ধরে মেরে ফেলতে চায়, আর সে আত্মাটাকে গাড়ির আয়নার ভেতর স্পষ্টভাবে দেখতে পায়। কিছুক্ষণ আগে এই আত্মাটাই তাদের সাথে কথা বলেছিল। সেই সময় ফিয়ার তান্ত্রিক গাড়ির কাছে আসলে আত্মাটা কোথাও যেন গায়েব হয়ে যায়। তবে রেজা তাদের ওই আত্মাটার সম্পর্কে আর কোনো কিছুই বলে না, যাতে তারা ভয় না পায়। এদিকে অ্যাশটা এসে তার চাচাকে ঘুমোতে দেখে দ্রুত একটা কাঁচি দিয়ে তার চাচার মুখে দাড়ি কেটে নেয়। ঠিক তখনই অ্যাশটার চাচার ঘুম ভেঙে যায়। অ্যাশটাকে তার কাছাকাছি কেচে হাতে দেখে অনেক সে রেগে যায় এবং এস্টার উপর অমানবিক টর্চার শুরু করে দেয়। শুধু তাই নয়, এটা থেকে আমরা জানতে পারি এস্টা ছোটবেলা থেকেই তার চাচা জামাল তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। এসব এস্টার ভালো না লাগলেও তার কোনো কিছুই করার থাকে না। একবার তো এস্টা প্রেগনেন্টও হয়ে যায় এবং তাকে অ্যাবর্শন করাতে হয়। আজও সে এস্টাকে রেহাই দেয় না। অন্যদিকে তান্ত্রিক রাত হলেই আবার একটা ভীষণ দেখতে শুরু করে। সেখানে সে দেখতে পায় এস্টা তার চাচার গলা চেপে ধরে
মেরে ফেলেছে, অর্থাৎ এস্টা তার চাচাকে মার্ডার করেছে। নিশ্চয়ই এস্টা রিচুয়ালের বই দিয়ে তার চাচার কোনো ক্ষতি করার চেষ্টা করেছে, যার কারণে ভীষণটা শেষ হলেই তান্ত্রিক এস্টার রুমে দৌড়ে আসে এবং এসে দেখে সেখানে আগে থেকে ফে তার সঙ্গে রয়েছে। তান্ত্রিক এসে এস্টার কাছে বইটা চাইলে এস্টা বইটা দিতে রাজি হয় না। তান্ত্রিক বুঝতে পেরেছিল এই বই দিয়ে যে কোনো মানুষই বিপদে পড়তে পারে। তখন ফে এস্টার চাচা সম্পর্কে সবকিছু তান্ত্রিককে বলে দেয়। তার জন্য এস্টা সারা জীবন কত কষ্ট পেয়েছে। এসব কিছু জানার পর তান্ত্রিক এস্টার জন্য অনেক খারাপ লাগে, কিন্তু এখানে তান্ত্রিক কোনো কিছু বলার থাকে না, তাই সে দ্রুত তার রুমে চলে যায়। রুমে এসে তান্ত্রিক ঘুমোতে গেলেই আত্মাটা তার কাছে এসে বিভিন্নভাবে সাহায্য চাইতে থাকে। পরদিন যখন এস্টা জানতে পারে তার চাচা বেঁচে নেই, এই খবরটা শুনে এস্টা অনেক খুশি হয়। এতদিনে তার একটা ইচ্ছে পূরণ হয়েছে। অন্যদিকে তান্ত্রিক বুঝতে পারে এস্টা যা কিছু করেছে এটা ভুল করেছে, তাই সে এস্টাদের সঙ্গে মেশা বন্ধ করে দেয়। তান্ত্রিক অনেকবার চেষ্টা করেছে তাদেরকে বুঝিয়ে সঠিক পথে আনার, কিন্তু তারা কেউই তান্ত্রিকের কথায় কোনো পাত্তা দেয়নি। তান্ত্রিকে একা নিঃসঙ্গ দেখে মহেশ তার সঙ্গে কথা বলতে আসে এবং এস্টাদের সবকিছু তার কাছে ফাঁস করে দেয়। মহেশ বলতে শুরু করে এরা 5 জন মিলে সবসময় অনেক অদ্ভুত অদ্ভুত রকম কাজ করত। রেজা আর লুকি দুজনে মিলে ব্যাটিং করেছিল কে আগে আরনের সঙ্গে ইন্টিমেট হতে পারে, যার কারণে রেজা আরনকে পটিয়ে তার সঙ্গে ইন্টিমেট হয়েছে এবং তাদের সেই ছবিগুলো সবার কাছে ভাইরাল করে দেয়। এসব কিছুর জন্য আরন অনেক হতাশ হয়ে যায়। এরপর সে সুদ নেওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিকের রিচুয়াল করতে শুরু করে। ছোটবেলা থেকে এস্টার সঙ্গে এত বড় অন্যায় হওয়ার পরও সেও তার বান্ধবীর সঙ্গে এই অন্যায় হতে দেখে কোনো প্রতিবাদ করে না, চুপচাপ মুখ বুঝে সবকিছু মেনে নেয়, যার কারণে আরন সবার উপর রেগেছিল। সে তার বিপদে কাউকে পাশে পায়নি। এদিকে মহেশকে তান্ত্রিক সঙ্গে কথা বলতে দেখে এস্টা অনেক রেগেছে, কারণ এস্টা মহেশকে অনেক পছন্দ করে, কিন্তু সে তার অতীত জীবনের কথা মনে করে মহেশকে মনের কথা জানাতে পারে না। তবে সে মহেশের পাশে কাউকে সহ্য করতে পারে না। তো যাই হোক, এস্টা তান্ত্রির ওপর প্রতিশোধ নেওয়ার জন্য সে চুপে চুপে তাদের রুমে ঢুকে তার ছবি, চুল, কাপড় এই সমস্ত কিছু নিয়ে নেয় তার উপর ব্ল্যাক ম্যাজিক করার জন্য। ঠিক তখন ফে এস্টার পিছনে এসে তাকে এসব কিছু করতে বারবার করে নিষেধ করে, কিন্তু এস্টা ফের কোনো কথাই শোনে না, বরং তার উপর রেগে যায়। এরপর এস্টা তার রুমে এসেই ভয়ঙ্কর সে রিচুয়াল করতে শুরু করে আর দরজার উপাস থেকেই ফে এস্টাকে বারবার থামাতে চেষ্টা করে, কিন্তু এস্টা তো থামেই না, বরং আরো বেশি রাগ জেদ করতে থাকে। এমনকি সে দরজা খুলেই ফের মাথা থেকে কয়েকটা চুল টেনে নিয়ে যায়। ফে তার এমন আচরণ দেখে অনেক ভয় পেয়ে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে তার শেষ রক্ষা হয় না, তার পেছনে একটা ডিমনিক শক্তি তাকে তাড়া করতে থাকে এবং ফেকে জঙ্গলের ভেতর গিয়ে একটা আত্মা তাকে উড়িয়ে দেয় এবং ফেকে পজেস করে নিজের চোখ নিজে দিয়েই খুঁড়িয়ে নেয়। ফেকে জঙ্গলের ভেতর আসতে দেখে রেজাও তার পেছনে দৌড়ে আসে এবং দূর থেকে ফলো করে ফের এমন চরম পরিণতি নিজের চোখের সামনে দেখতে পায়। তো যাই হোক, তান্ত্রিক তার বন্ধুদের নিয়ে খুব হতাশায় ছিল আর বারবার করে খোঁজার চেষ্টা করে কিভাবে আরনের কাছে এই পাওয়ারটা এসেছে, সে কিভাবে ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে জানতে পারলো, এই রিচুয়াল করা শুরু করলো। তান্ত্রিক আরো একটা ভীষণ দেখতে পায় যেখানে 5টা ছেলে ছিল। একটা মেয়েকে খুব বাজেভাবে রেপ করে, আর এই 5 জন ছেলের ভেতর একজন ছিল তান্ত্রির বড় ভাই। তারপর মেয়েটা ওই 5 জনের উপর শোধ দেওয়ার জন্য তার রক্ত দিয়ে এই 5টা ছেলের নাম একটা বইয়ের ভেতর লিখে রিচুয়াল করে এবং 5 জনকে অভিশাপ দিয়ে নিজের জীবনটাই সে জ্যান্ত আগুনে পুড়িয়ে উৎসর্গ করে দেয় এবং তার বিনিময়ে 5 জনকে অভিশাপ দেয় তাদের বংশ যেন নির্বংশ হয়ে যায়। তাদের পরিবারে যারা থাকবে সবাই অভিশপ্ত হবে, তাদের সবাইকে এই ভয়ঙ্কর আত্মা এসে অত্যাচার করে মেরে ফেলবে, যার কারণে তান্ত্রির বাবাও এই অভিশাপের কারণেই নিজের জীবন নিজেই শেষ করে দিয়েছে। সে একজন ভালো মানুষ হয়েও তার ছেলের পাপের ভোগ তাকে পেতে হয়েছে, যার কারণে তান্ত্রীও কোথাও না কোথাও ভয় পাচ্ছে যে এই অভিশাপ তাকেও বহন করতে হবে। আরন যখন এই রিচুয়াল শুরু করে তখন আবার ওই আত্মাগুলো সব জাগ্রত হয়ে গিয়েছে। এখন তান্ত্রীর আর ভয় পেয়ে পিছিয়ে গেলে হবে না, তাকে সাহস করে এগিয়ে যেতে হবে। তাকে সাপোর্ট দেওয়ার জন্য মহেশ সবসময় তার পাশে ছিল। এদিকে এস্টা তন্ত্রমন্ত্র করে আত্মাকে তার কাছে ডাকতে শুরু করে আর আত্মারাও তার কথা শোনার জন্য তার কাছে চলে আসে। এস্টা তখন তান্ত্রীর নাম বলে আর তাকে চিরতরে শেষ করে দিতে বলে। অন্যদিকে তান্ত্রী মহেশকে নিয়ে আরুনের বাসায় আবারও সবকিছু খুঁজে দেখতে আসে। ভেতরে গেলে তান্ত্রী একা একটা রুমে থাকে। তখন সে ভয়ঙ্কর আত্মাটা তান্ত্রীর পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আত্মাটা তান্ত্রীর গলা চেপে মারতে চায়, কিন্তু কোনো একটা শক্তি এসে আত্মাটাকে বারবার থামিয়ে দেয়। আত্মাটা অনেক চেষ্টা করেও তার কোনো ক্ষতি করতে পারে না। তবে তান্ত্রীর মনে হয় পেছনে কেউ আছে। এরপর সে যখন পেছনে ফিরে তাকায় তখন সে আবারও কাউকে কোথাও দেখতে পায় না।
তখন মহেশ তাদের কাছে আসলে সে বুঝতে পারে তাদের সঙ্গে যা কিছু হয়েছে কোনো কিছুই ঠিক হচ্ছে না। সেই সাথে তান্ত্রী এটাও বুঝতে পারে তার বাবার দেওয়া লকেটটাই তাকে অশুভ শক্তি থেকে সেভ করছে। আর তখনই দমকা হওয়ার মতো ঝড়ো বাতাস হয়ে তান্ত্রী যেভাবে দাঁড়িয়েছিল সেখানকার জানালার গ্লাস ভেঙে ভেতরে চলে আসে। গ্লাস ভাঙায় তান্ত্রীর তেমন ক্ষতি হয় না, তবে মহেশের গায়ে গ্লাসের আঘাতে সে আহত হয়ে যায়। তান্ত্রী মহেশকে বারবার জাগানোর চেষ্টা করে, কিন্তু তার সকল চেষ্টায় বৃথা হয়ে যায়, কারণ এই কাচের টুকরো মহেশের গলায় ঢুকে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তাকে হসপিটালে নিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থাই থাকে না। অন্যদিকে আরুণের আত্মা এসে তাদের কাছে হেল্প চায়। তান্ত্রীকে আবারও ইশারা করে আরেকটা রুমের দিকে নিয়ে যায়। তান্ত্রীও চুপচাপ সেদিকে যেতে থাকলে সে আড়ালে অতীতের সময়ের ভীষণ দেখতে পায়, যেখানে আরুণ এই ভয়ঙ্কর রিচুয়ালগুলো তার রুমের ভেতর করছিল। তার বাবা থেকে এই রিচুয়াল করতে নিষেধ করে, বারবার বাধা দিয়ে টেনে হিচড়ে বাইরে নিয়ে যায়, যার কারণে আরুণ এই রিচুয়ালটাকে সম্পূর্ণ করতে পারে না। এমনকি আরুণকে একটা ঘরে নিয়ে গিয়ে তার বাবা শিকল দিয়ে বেঁধে রাখে। তবে এসব আরুণের বাবা ইচ্ছে করে করেনি, সে আরুণকে বিপদ থেকে বাঁচানোর জন্য এমনটা করেছে। আরুণের বাবা আরুণের সামনে কান্নায় ভেঙে পড়ে আর তাকে বলে, পারলে আমাকে মাফ করে দিও। তখনই ওই আত্মাটা এসে আরুণের বাবাকে পেছন থেকে তুলে উপরে উঠিয়ে নেয় এবং ছাদের সাথে আঘাত করে তাকে সেখানেই মেরে ফেলে। তার রক্ত যখন ঝরে নিচে পড়ছিল, সম্পূর্ণ রক্তটাই গিয়ে পড়েছিল আরুণের মুখে। অর্থাৎ আরুণকে ওই আত্মাটা পজেস করে রেখেছে, যার কারণে সে তার মৃত বাবার রক্ত খেতে পেরেছে। এরপর তান্ত্রের ভীষণ শেষ হলে সে বর্তমান সময়ে এসে দেখে আরুণ ওই অবস্থায় এখনো বেঁচে আছে, তবে তার ভেতরে থাকা আত্মার জন্য সে অন্য একটা দুনিয়ায় বন্দী হয়ে আছে। তাকে এখান থেকে মুক্তি দিতে হবে। তান্ত্রী বুঝতে পারে না আরুণের আত্মাকে কিভাবে মুক্তি দিবে, তবে আরুণ বারবার করেও তান্ত্রীর কাছে এই পরিস্থিতি থেকে মুক্তি চায়। আর তখনই দেখা যায় অ্যাস্টা মহেশকে গলায় চাকু ধরে নিয়ে সে রুমে এসে হাজির হয় আর তাকে বাঁচিয়ে নিতে বলে। তবে তান্ত্রীর এতটুকু নিশ্চিত ছিল অ্যাস্টা মহেশের কোনো ক্ষতি করবে না, কারণ সে মহেশকে পছন্দ করে, যার কারণে সে অ্যাস্টার বিষয়টাকে পাত্তা না দিয়ে আরুণকে মুক্তি দেওয়ার ব্যাপারে বেশি ইফোর্ট দিতে থাকে। সেই সাথেই সে আত্মাটাকেও পজিস অবস্থায় বের করার অনেক চেষ্টা করে, কিন্তু তান্ত্রীর সকল চেষ্টায় বৃথা হয়ে যায়। দেখা যায় তান্ত্রীর সকল ধারণা ভুল হয়ে যায়। অ্যাস্টা সত্যি সত্যি মহেশকে চাকু দিয়ে সেখানেই মেরে ফেলে। মূলত অ্যাস্টাও আত্মা দ্বারা পজেস হয়েছিল, যার কারণে সে এমন ভয়ানক কাজ করতে পেরেছে। শুধু তাই নয়, স্টার নিজের গলায় নিজেই চাকু দিয়ে আঘাত করার চেষ্টা করে, আর দেখতে দেখতেই নিজের গলায় খুব বাজেভাবে আঘাত করে সেখানে সে সুইসাইড করে। এরপর আত্মাটা আরুণকে আরো ভয়ঙ্কর ভাবে পজেস করে নেয়। এতে সে আরো অনেক শক্তিশালী হয়ে ওঠে। তার সেই শক্তি দিয়ে চিৎকার করে তার হাতে বেঁধে রাখা লোহার শিকল পর্যন্ত এক টানে ছিঁড়ে ফেলে। আর তখন সে আবারও তান্ত্রীকে ছেড়ে দিতে থাকে। সে কোনোভাবে তাদেরকে ছাড়বে না, তার বংশকে নির্বংশ করে দেবে, তাদেরকে নিঃস্ব করে দেবে। এসব কথা শুনে তান্ত্রীর অনেক খারাপ লাগে। সে কান্না করতে শুরু করে, আর একটা পর্যায়ে সে নিজেকে অনেকটা শক্ত করে স্টার রানের চাকুটা দিয়ে আরুণকে স্টেপ করে সেখানেই মেরে ফেলে। তখন তান্ত্রী আরুণের দিকে লক্ষ্য করলে দেখতে পায় আরুণ তার দিকে তাকিয়ে কান্না করছে, যার কারণে তান্ত্রী দ্রুত তার কাছে হাত জোর করে মাফ চায়। আরুণ তান্ত্রীর মুখের দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে ধন্যবাদ জানায়, কারণ সে এতদিনের এই যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে। আর এই আত্মাদের অমানবিক টর্চার আর সহ্য হচ্ছিল না। এখান থেকে তান্ত্রী হোস্টেলে ফিরে আসার পর জানতে পারে রেজাকে পুলিশ ধরে নিয়েছে। এটা জানার পর তান্ত্রী অনেক খুশি হয়, কারণ রেজা একজন বিকৃত মস্তিষ্কের মানুষ। সে আরুণকে নিয়ে বেটিং করেছিল। এরপর তান্ত্রী নিজেকে অনেক শক্ত করে ওই অভিশপ্ত বইটাকে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ ওই বইটা থাকলে হয়তো আবারও কারো না কারো কোনো ক্ষতি হতে পারে। বইটাতে আগুন দিয়ে পোড়ানোর পর তান্ত্রী স্বস্তিতে একটা নিঃশ্বাস ফেলে। তার মনে হয় সবকিছু হয়তো ঠিক হয়ে গিয়েছে, কিন্তু আসলে কি তাই? এইদিকে ফেকে দেখা যায় সে হসপিটালে মৃত্যুর যন্ত্রণা ভোগ করছে। তার দুটো চোখ তো নেই, সেই সাথে সে আত্মাদের বিভিন্ন কথা, আত্মাদের ডাক সবসময় শুনতে পায়, যা তাকে প্রচন্ড পরিমাণে মৃত্যুর যন্ত্রণা দিচ্ছে। এইভাবে ভয় আতঙ্ক নিয়ে কোনো মানুষ দুনিয়ায় বেঁচে থাকতে পারে না। আত্মাদের চিৎকার এত জোরে হয় যে ফের চোখ থেকে রক্ত বের হতে হতে সে একটা পর্যায়ে মারা যায়। অন্যদিকে জেলে রেজার কিছু একটা হয়ে যায়, যার কারণে সে নিজের মাথা লোহার দরজায় আঘাত করতে করতে সেও সেখানেই মারা যায়। মূলত রেজাকে তারা পজেস করে দিয়েছিল, যার কারণে সে নিজের শরীরকে নিজে এত আঘাত করেছে। তো যাই হোক, পরদিন তান্ত্রী এখান থেকে নিজের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়।
আর বাসে যখন সে বাড়িতে ফিরছিল তখন আশ্চর্যজনকভাবে সে দেখতে পায় যে বইটা সে আগুনে পুড়িয়ে দিয়েছে সেই বইটা আবারও তার হাতে চলে এসেছে। আর এটা দেখে তান্ত্রী অনেকটা ঘাবড়ে যায়, কারণ সে যে বিষয়টাকে ভয় পাচ্ছিল সেটাই তার সঙ্গে ঘটে, আবারও কারো না কারো ক্ষতি হবে। এরপর তান্ত্রী তার পিছনে ফিরে তাকালে দেখতে পায় অনেকগুলো আত্মা তার সিটের পিছনে বসে আছে, আর এরা সবাই অনেক আগেই মারা গিয়েছে। এখানেই শেষ নয়, আরুন এখনো মারা যায়নি, সে তার রুমে এখনো জীবিত রয়েছে। তাকে দেখা যায় সে পরিপাটি হয়ে সাজুগুজু করে বসে আছে, তবে তার চোখ দুটো আর নেই। তার চোখের ভেতরটা রক্তের মতো লাল হয়ে আছে। হয়তো আত্মারা আরুনকে দিয়ে আবারও কারো কোনো ক্ষতি করাবে, আবারও কাউকে মৃত্যুর তীব্র যন্ত্রণা দিয়ে শেষ করে ফেলবে। আর আজকের মতো এখানেই গল্পটা শেষ হয়। তবে এই গল্পের সিকোয়েন্স দেখে মনে হচ্ছে নিশ্চয়ই এর দ্বিতীয় পার্ট খুব দ্রুতই আসবে। দ্বিতীয় পার্ট আসলেই আমি খুব দ্রুত আপনাদের সঙ্গে সে এক্সপ্লেন নিয়ে হাজির হব। তো আপনাদের কাছে এই মুভিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।